বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ 52 বছরের পথচলায় বিশ্বব্যাপী উল্লেখযোগ্য নেটওয়ার্ক তৈরি করতে পারলেও অভিযোগ থেকে রেহাই মিলছে না। টিকিট বিক্রিতে অনিয়ম, উড়োজাহাজ ভাড়ায় দুর্নীতি, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নারী কর্মীদের যৌন হয়রানি সহ বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। তদন্তেও অনিয়ম অপরাধ প্রমাণিত হয়, তবে দায়ী ব্যক্তিদের শাস্তি হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘটনা কিংবা দুর্ঘটনার খবর অহরহ গণমাধ্যমে আসলেও শাস্তি হওয়ার নজির নেই বললেই চলে। আমরা বিমানের আলোচিত কয়েকটি ঘটনার ফলো আপ তুলে ধরতে চাই। 2022 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে পাইলটের খামখেয়ালিপনায় মাঝ আকাশে -8Q400 যাত্রীবাহী বিমানে হঠাৎ এমার্জেন্সি পাওয়ার চালু করা হয়। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিমানের দুটি ইঞ্জিন। এই ক্ষতিগ্রস্ত ইঞ্জিন নিয়ে বিমানটি আরও 7টি গন্তব্যে প্রায় 500 যাত্রী পরিবহন করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পরিভাষায় এই ধরনের ঘটনাকে ইঞ্জিন প্যারামিটার অ্যাক্সিডেন্টস বলা হয়। অনুসন্ধান চলাকালে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর ইকবাল হোসেন। এটা পাইলটের এটা তো একটা গ্রস নেগলিজেন্স বলবো আমি, এটা মিস্টেক হতে পারে না। আপনি একটা ইন্টারন্যাশনাল রুটে ফ্লাই করতেছেন, ইউ ডোন্ট নো হোয়াট ইজ রাইট অ্যান্ড লেফট, ইউ সেট রং সেটিং ইন দি ইয়োর ফ্লাইট সিস্টেম, তো আপনি কি হোয়াট পাইলট আর ইউ? ঢাকা থেকে সিলেটগামী সেই ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন আলী রুবায়েত আর কো পাইলট ছিলেন রাফিউজ্জামান। প্রশ্ন হলো, কি এমন জরুরি অবস্থা হলো যে ইঞ্জিন প্যারামিটার এক্সিড করতে হলো? উত্তর জানার চেষ্টা করি পাইলটদের সাথে কথা বলে। বিষয়টা একটু জানানো যাবে, কি ঘটনা ছিল আসলে ওই দিন? এই ব্যাপারে তো আমাদের ইনভেস্টিগেশনে হয়ে গেছে, বিমানের সাথে যোগাযোগ করেন। কথা না বললেও বিমানকে দেয়া পাইলটের বক্তব্য আমাদের হাতে এসেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, আকাশে বাতাসের গতি প্রকৃতি হঠাৎ বদলে যায়, ঝড়ো হাওয়ায় মারাত্মক ঝাঁকুনি তৈরি হয় এবং লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের ভেতর দিয়ে তারা ফ্লাই করেছেন। ফলে ইঞ্জিনের পাওয়ার লিভার ইমার্জেন্সি পাওয়ারে নিয়ে গেছেন কিনা বলতে পারেন না। বিমানের একটি তদন্ত প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ক্যাপ্টেন রুবায়েত ইঞ্জিন প্যারামিটার অতিক্রম করেছেন ইচ্ছা করেই এবং তিনি এমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন। প্রতিবেদনে আরও বলা হয়, ক্যাপ্টেন ঘটনাকে মিথ্যা বলে প্রকৃত ঘটনাকে আড়াল করেছেন। আরও অবাক করা তথ্য হচ্ছে, সেদিনের ফ্লাইটের ক্যাপ্টেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার দাবি করলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই সময় জারি করা বার্তায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা উল্লেখ নেই। এটাকে পাইলটের গাফিলতি দেখেন কাজী ওয়াহিদুল আলম। এয়ারক্রাফটের সাথে যারা সম্পৃক্ত, শুধু পাইলট না, ইঞ্জিনিয়ার যারা আছে, পাইলট আছে, কেবিন ক্রু আছে, প্রত্যেকেরই কিন্তু যার যার দায়িত্ব আছে। তাদের লগবুক আছে, লগবুকে তাদের প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ করতে হবে। এটার কোনো বিকল্প নাই আর কি। সেটা যদি না করা হয়, যদি কেউ সেই লগবইতে না লেখে বা সেটা কোনো ঘটনা চেপে যায়, সেটা কিন্তু ঘোরতর অন্যায়। এমন ঘটনায় সত্যকে আড়াল করে মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন ক্যাপ্টেন রুবায়েত। ধৃষ্টতার এখানেই শেষ নয়। ইঞ্জিন প্যারামিটার অ্যাক্সিডেন্টসের পর পাইলট পুরো বিষয়টি গোপন করেন, এমনকি বিমানের মনিটরে থাকা মেসেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেন যাতে বিষয়টি কেউ না জানে। অথচ বিমানের যে কোনো ঘটনা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রিপোর্ট করার বাধ্যবাধকতা আছে। এই এয়ারক্রাফট আকাশে দুর্ঘটনা প্রতিহত হতে পারত, কারণ তার সাডেনলি ইঞ্জিন ওভারহিট হয়ে অফ হয়ে যেতে পারত, অথবা কম্প্রেসার যদি বেশি ড্যামেজ হয়ে থেকে থাকে, দেন ডেফিনেটলি ইট উইল ক্যাচ ফায়ার, কারণ তখন তো ব্লেড ব্যাকাতারা হয়ে যায়। সো ইট উইল হিট দি এয়ারফ্রেম। সো এটা অনেক রকম বিপদ হতে পারে। পাইলটের কানামাছি খেলায় নিশ্চিত দুর্ঘটনা থেকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন নিয়ে 7টি ফ্লাইটের যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও 16 কোটি টাকায় মেরামত করা হয় উড়োজাহাজটি। তাতে সময় লাগে 3.5 মাস। কাটছাঁট করতে হয় বিমানের শিডিউল। এ সময় বিমা কিস্তির টাকা পরিশোধ করতে হয় নিয়মিত। এভিয়েশন বিশেষজ্ঞের ধারণা, এই ঘটনায় বিমানের ক্ষতির পরিমাণ সব মিলিয়ে শত কোটির ঘরে।
এখানেই শেষ নয়। ইঞ্জিন প্যারামিটার এক্সিডেন্সের এই ঘটনার পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের উড়োজাহাজে বিমার প্রিমিয়ারের টাকা অন্তত 10% বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিমান চলাচল আইন 2017 এর 33 নম্বর ধারা অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ এবং দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড ও 5 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। পাইলটের খামখেয়ালিপনায় এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উচ্চ আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ। আমরা তার সাথেও কথা বলেছি। কোর্টে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন তারা প্রাথমিকভাবে আসলে এগুলোর সত্যতা পেয়েছে, এবং শুধু তাই নাই, বিমান থেকে অর্থাৎ বিমানের নিজস্ব একটা তদন্ত কমিটি হয় এবং সিভিল এভিয়েশনের একটা তদন্ত হয় এই ব্যাপারে। তো দুইটাতেই মানে বোঝা যায় যে পাইলট যিনি ছিলেন তাদের মানে একটা নেগলিজেন্সি ছিল। গত 15 মার্চ বিমানের টিকিট কালোবাজারের ঘটনা নিয়ে বিমানের কালো বিড়াল শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। সেখানে উঠে আসে টিকিট কারসাজির নেপথ্য ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে প্রতিদিন 30,000 যাত্রী আসা যাওয়া করেন। এর ভেতর বাংলাদেশ বিমানে যাতায়াতকারীর সংখ্যা মাত্র 20% ঘরে। এর কারণও খুঁজে বের করেছি আমরা। বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাইসটা একটু হাই, তো আমরা সবাই চাই যে কিছু টাকা সেভ করার জন্য। ব্যবস্থাপনা সমস্যার কারণে আমি বাংলাদেশ বিমানে যাতায়াত করাটা পছন্দ করি না। আমরা অন্তত শতাধিক যাত্রীর সাথে কথা বলেছি, যাদের বেশিরভাগই অভিযোগ করেছেন বিমানের টিকিট পাওয়া যায় না। অন্য এয়ারলাইনের থেকে বিমানের টিকিটের দাম বেশি, নিজস্ব ওয়েবসাইটে দাম বেশি, কিন্তু এজেন্সির কাছে কম। একই অভিযোগ টিকিট এজেন্সির লোকদেরও। ফ্লাইটে আমরা সিটি পাচ্ছি না, কিন্তু প্যাসেঞ্জার পরবর্তীতে এটা অনেকের কাছে পরবর্তীতে শুনি বা তারা আসলে আমাদেরকে বলতেছে এরকম ফ্লাইটে আমরা যাচ্ছি, দেখতেছি পুরো প্লেন ফাঁকাই। টিকিট কালোবাজারের সাথে বিমানের মার্কেটিং এবং সেলসের কিছু লোক সরাসরি জড়িত। ঢাকা কুয়ালালামপুর, ঢাকা জেদ্দা, ঢাকা লন্ডন রুটে টিকিট কালোবাজারের তথ্য বিমানের অভ্যন্তরীণ তদন্তেও উঠে এসেছে। তারা টিকিটগুলো অ্যাডভান্স বিক্রি করে দিয়ে টাকাটা নগদে কালেকশন করতে, সেক্ষেত্রে এই কাজটা তারা করেন যে 5 মাস 6 মাস পরের ফ্লাইটগুলো নাম ছাড়া, পাসপোর্ট নাম্বার ছাড়া টিকিটগুলো ব্লক করে কোনো এজেন্সির হাতে দিয়ে দিচ্ছেন। এইটাতেই আমাদের বাজারে একটি অস্থিতিশীল পরিবেশের তৈরি হচ্ছে। এইটার কারণে টিকিটের দামটা কিছুটা ম্যানিপুলেশন হয়। এই বিষয়টা নিয়ন্ত্রণ করা জরুরি। এমনকি টিকিট বিক্রির আনুষ্ঠানিক সার্কুলারের পূর্বে ঢাকা গুয়াংঝু রুটের একটি ফ্লাইটে বিধি বহির্ভূতভাবে মেসার্স টেক অফ ট্রাভেলস এবং মেসার্স ফেইয়াং ইন্টারন্যাশনালকে গ্রুপ টিকিট অনুমোদন করে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি ক্ষমতা বহির্ভূতভাবে মার্কেটিংয়ের মহাব্যবস্থাপক স্পেশাল অফার দেন ওই এজেন্সিকে, যেটা তিনি করতে পারেন না। আমরা তার সাথেও কথা বলেছি। নির্দিষ্ট কিছু এজেন্সিকে ম্যানিপুলেট করে আপনারা টিকিট দেন, এরকম কিছু অভিযোগ আছে। আপনি ক্ষমতা বহির্ভূতভাবে ডিসকাউন্ট দিয়েছেন, এরকম একটা অভিযোগও আছে। আমি মনে হয় এটা থ্রু পিআর এর মাধ্যমে আপনারা কথা বলেন। বিমানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যারা এটাকে প্রতিরোধ করবেন তারাই কিন্তু তাদের একাংশে কিন্তু এর সাথে জড়িত, এর থেকে লাভবান হচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। কাজে বিমানের যে নিয়ন্ত্রক সংস্থা আছে অর্থাৎ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি আছে, তাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলি খতিয়ে দেখা এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতে হাতে নিয়ে আসা। চ্যানেল 24-এর এই অনুসন্ধানের পর নড়ে চড়ে বসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিও। বিমানের তদন্তে অনিয়ম অপরাধ প্রমাণিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়ার নজির দৃশ্যমান। এখানে হচ্ছে যারা জড়িত তারা সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং সরকারি কর্মকর্তা মানে হচ্ছে আমার সব কিছু প্রাপ্তি আছে এবং এর সাথে আমি অতিরিক্ত অনিয়ম, জালিয়াতি, প্রতারণার সাথে জড়িত হয়ে আমি কিভাবে অতিরিক্ত আরও মুনাফা অর্জন করতে পারবো বা সম্পদ বিকাশ করতে পারবো, এই বিষয়টাই বিমানের ম্যানেজমেন্টে, ব্যবস্থাপনায়, গভর্নেন্সে, বিমান শাসন প্রক্রিয়ার মধ্যে এটা স্বাভাবিকতার রূপ লাভ করেছে, যার ফলে এর কোনো প্রতিকার আমরা দেখতে পাই না।
বিমানের আরেকটি আলোচিত ঘটনা বিনা চিকিৎসায় ফ্লাইটে যাত্রীর মৃত্যু। ঘটনাটি ঘটে 2023 সালের 16 জানুয়ারি। জেদ্দা থেকে ঢাকায় ফেরার পথে কবির আহমেদ নামের এক প্রবাসী বিমানের ফ্লাইটে অসুস্থ হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে এমার্জেন্সি চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। এরপর বিমানের ফ্লাইটেই কবির নামের ওই যাত্রীর মৃত্যু হয়। 16 জানুয়ারি রাত 2:30টা। দীর্ঘদিন প্রবাসে থাকার পর কবির আহমেদ দেশে ফিরছিলেন। বিমানে ওঠার আগে জেদ্দা বিমানবন্দর থেকে স্ত্রী মারজাহান আক্তারের সাথে কথাও বলেন। স্বামীর দেশে ফেরা নিয়ে মারজাহানও বেশ আপ্লুত ছিলেন, তাই নিরাপদ যাত্রার ফরিয়াদ করেন সৃষ্টিকর্তার কাছে। 16 তারিখ ভোর রাত্রে ওর ফ্লাইট হয়েছে জিদ্দা থেকে। ও ফ্লাইটে বসেও আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে বলছে এয়ারপোর্ট আসার জন্য। আমরা বলছি ঠিক আছে, আমরা আসুন এয়ারপোর্ট। কবির আহমেদের ছোট ভাই জহির হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন ভাইকে নেয়ার জন্য, কারণ কবির তাকে সকাল 10টায় আসতে বলেছিলেন। 10:30 নাগাদ আমরা তার কাছে ফোন করি, তার নাম্বারে ফোন দিয়ে দিই, কেননা ফ্লাইট আমরা দেখতেছি যে স্ক্রিনে ফ্লাইট ল্যান্ডিং করছে। ল্যান্ডিং করার পরে আমরা তার মোবাইলে ফোন দিই, ফোন দেওয়ার পর এর মোবাইলে ফোন যায়। কয়েকবার ফোন দিয়ে আমরা দেখি ফোন রিসিভ করে না। এরপরে আবার বারবার যখন ফোন দিয়েছি তখন একটা লোকে ফোন রিসিভ করছিল। উনি বলছিল উনি বিমানের লোক, যে আপনার কবির আহমদ, যে উনি আপনার ভাই অসুস্থ। হ্যালো, আসসালামু আলাইকুম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কেউ একজন কবিরের ফোন রিসিভ করে জানান কবিরের অসুস্থ হওয়ার খবর। ফোনে বাংলাদেশ বিমানের পরিচয় দেয়া ব্যক্তি কবিরের ভাইকে ভিআইপি গেটে আসতে বলেন। এমন পরিস্থিতিতে বাড়তে থাকে উদ্বেগ, উৎকণ্ঠা। অন্তত 20টা ফোন দিলে উনি একটা রিসিভ করে উনি কখনো বলতেছে আমরা ওনারা আনতেছি, আপনারা ওখানে দাঁড়ান, কখনো বলতেছে অ্যাম্বুলেন্সে উঠেছি, আপনারা ওইখানে ওয়েট করেন, আপনাদেরকে সাথে নিয়ে যাবো আমরা। এভাবে আমাদেরকে প্রায় 40 মিনিট পর্যন্ত ওইখানে দাঁড় করে রাখছে। বিমানবন্দরের ভিআইপি গেটেও লম্বা সময় অপেক্ষার পর কেউ একজন আবারও ফোন রিসিভ করে বলেন, আপনার ভাইয়ের অবস্থা খারাপ, আমরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিচ্ছি। আমি তখন ওনারা যে বলছি যে আপনি তো বলছেন আমাদেরকে সাথে নিয়ে যাবেন, আমাদেরকে নিলেন না কেন? ওনার অবস্থা সিরিয়াস কন্ডিশন, আমরা তাই এখানে নিয়ে আসছি। তখন আমরা এবারে কি করব, হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে আমাদেরকে। অনেক জায়গায় খুঁজছি, প্রথমে পাই নাই। পরে একটা লোকের জিজ্ঞেস করছি, আর ওখানে বলছে যে ওইখানে আছে, আপনারা ওই কেবিনে যান। ওইখানে যাই দেখি যে ভাই মৃত অবস্থা, একটা বেঞ্চের উপরে ইয়ার উপর পড়ে গেছে। জীবনের তাগিদে যে প্রাণের নিরন্তর ছুটে চলা, সেই প্রাণী এখন নিস্তব্ধ, নিষ্প্রাণ। কুয়েত মৈত্রী হাসপাতালে সেদিন ভাইয়ের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়েছিলেন জহির। ভাই ভালো মানুষ, সে ফোন করছে আসার জন্য, তারা নিয়ে যাবো, হাসি খুশি আসছি আমরা, কিন্তু আসি তো দেখি ভাই লাশ। পাইলটের গাফিলতিতে প্রবাসী কবিরের মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতে একটি রিট হয়েছে। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট আইনজীবীর সাথে। কবির আহমেদের স্ত্রী উনি আমার কাছে এসেছিলেন যে উনি সুবিচার চান। প্রথমে ওনাকে একটা রিট করার অ্যাডভাইস দিই যে আমরা যেহেতু বাংলাদেশ বিমান আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, এটি একটি জাতীয় বিমান সংস্থা, এবং তাদের বিরুদ্ধে আমরা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট দায়ের করি, যেটি পরবর্তীতে মাননীয় বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চে এটি শুনানি হয়, এবং তিনি 5 কোটি টাকার কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না মৃত ব্যক্তি কবির আহমেদ তার পরিবারকে, এটির একটি রুল নিশি জারি করে। এগুলো হয় কি, এই ঘটনায় কবির আহমেদের জীবনহানির কারণে একটি ফৌজদারি মামলাও হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আমাদের যে দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধির 304 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির অবহেলার কারণে, নেগলিজেন্সের কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে যিনি এই অবহেলা করেছেন তার এই সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে। যেহেতু এটি আমাদের বিদ্যমান আইনে একটি ফৌজদারি অপরাধ, এজন্য আমরা মুখ্য মহানগর হাকিমের আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমার চেম্বার থেকে আরেকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নেয় আদালত। তদন্ত দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই এর কাছে।
আমরা কথা বলেছি সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তার সাথেও। শুধু একজন কবির আজকে হয়তো মারা গেছেন তা না, অনেকগুলো যাত্রীর সিকিউরিটিরও বিষয় আছে। তো এখানে আসলেই কোনো নেগলিজেন্সি ছিল কিনা এবং এই নেগলিজেন্সির জন্য যদি থেকে থাকে এবং আমাদের তদন্তে আমরা দেখব যে সঠিক একটা তদন্ত আমরা নিয়ে আসব এবং যদি কারো নেগলিজেন্সি এখানে থাকে এবং অভিযোগ মারজান হক যে অভিযোগটা করেছেন এই অভিযোগের সত্যতা যদি আমরা তদন্তে, বাট আমরা চাইবো যে একবারে পরিপূর্ণ একটা তদন্ত আমরা করব এবং এই বিষয়টা যত টেকনিক্যালি হোক না কেন এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। অন্যায় অপরাধ আর বিচারহীনতা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি বিমান কর্তৃপক্ষের সাথে, কিন্তু কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। ফিরছি মৃত কবিরের পরিবারের কাছে। স্ত্রী মারজাহান এখন দারুণ অসহায়। 3 শিশু সন্তান নিয়ে ঘোর অমানিসাই তার জীবন। বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরেও আশার আলো দেখছেন না কোনোভাবেই। এখন ওদের গাফেলাতির কারণে আমার 3টা সন্তানের জীবনটা অন্ধকার, ওদের জীবন শেষ, আমার জীবনও শেষ। আমি কি বলবো এখন? বিমানের পাইলটের গাফিলতিতে কবিরের মৃত্যু শুধু একটি ঘটনা নয়, এমন অসংখ্য ঘটনা ঘটে এবং তদন্তে অপরাধ প্রমাণিত হয়, কিন্তু শাস্তি হয় না দোষীদের। ফলে অন্যায় অপরাধ স্বাভাবিকতা লাভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বক্ষেত্রে।